ধন্যবাদ। আমরা জারণ বিজারণের মতো একটি গুরুত্বপূর্ণ টপিক এইচএসসির যে শিক্ষার্থী রয়েছে 26 ব্যাচের মূলত তাদের জন্য আজকের ক্লাসটি আয়োজন করা। সপ্তাহে একটি করে ধারাবাহিকভাবে অনলাইন ক্লাস হয় তোমাদের সাথে। আমরা গত ক্লাসে জারণ সংখ্যা নিয়ে ডিটেল আলোচনা করেছিলাম। আমি জানি, নিশ্চয়ই আশা করছি তোমরা সবাই ক্লাসটি দেখেছো লাইভে অথবা রেকর্ডিং। যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিবে। সেখান থেকে ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। বোর্ড ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন কমন হবে। আজকে আমরা অনলাইনে জারণ বিজারণের দ্বিতীয় ক্লাসে আসছি এবং ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। দেখো, জারণ বিজারণ বিক্রিয়া বুঝলে অনেক সহজ আর না বুঝলে অনেক কঠিন। আমরা বলে থাকি যে তুমি ধারাবাহিকভাবে যদি জারণ বিজারণের 2-3টি ক্লাস করো, তারপর বিক্রিয়াগুলা 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে তুমি সমাধান করতে পারবে। এত সহজ। আর যদি তুমি মনোযোগ দিয়ে বুঝে ক্লাস না করো তাহলে হয়তোবা এই বিক্রিয়াগুলো দেখলেও অনেক ভয় লাগবে, অনেক বড় বড় বিক্রিয়া। তো কথা না বাড়িয়ে আমরা একদম এবিসিডি আলোচনা না, ঠিক ইন্টারমিডিয়েট লেভেল থেকে যে আলোচনা সেখান থেকে আলোচনা শুরু করছি। ওকে, নিশ্চয়ই তোমরা জারক ও বিজারক সম্পর্কে জানো। দেখো, একটা ছোট্ট টিপস আছে, নাম হচ্ছে জাগ্রত বিদ্যান। মানে জারক গ্রহণ করে আর বিজারক কি করে? দান করে। কি গ্রহণ করে, কি দান করে? জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে আর বিজারক ইলেকট্রন দান করে। আমরা জারকের সংজ্ঞায় বলতে পারি যে পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে, আর যে পরমাণু মূলক বা আয়ন ইলেকট্রন দান করে তাকে বিজারক বলে। অন্যভাবে তোমরা 9-10 থেকে নিশ্চয়ই জানো যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করা হয় সে বিক্রিয়াকে জারণ বলে। আর যার জারণ ঘটে সে নিজে কি? কে বলতে পারে বলো দেখি? যার জারণ ঘটে সে নিজে কি? বিজারক। আর যার বিজারণ ঘটে সে নিজে কি? জারক। তো সেভাবেও তোমরা এক্সপ্লেইন করতে পারো, কোনো অসুবিধা নাই। দেখো, আমি তোমাদের জন্য কিছু টিপস লিখেছি। যেমন দেখো, ধাতু সমূহ ইলেকট্রন ত্যাগ করে তাই তারা বিজারক। তার মানে আমরা যে ধাতুগুলো দেখব তারা যেহেতু ইলেকট্রন ত্যাগ করে তাই তারা বিজারক হবে। অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করে তাই তারা কি হবে? জারক হবে। ব্যতিক্রম দেখো লেখা আছে, কার্বন ও হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও কিন্তু বিজারক। মনে রাখবো আমরা, কার্বন এবং হাইড্রোজেন এই দুইটা অধাতু, বাট ওর আচরণ কার মতো? বিজারকের মতো। তো চলো আমরা ধীরে ধীরে আলোচনাটা এগিয়ে নিই। আমি তোমাদের এই বিষয়টা সহজ করার জন্য যেটা করতে পারি, তোমাদের বইয়ে, আচ্ছা তার আগে আমি বলে নিই একটু, জারণ বিজারণ বিক্রিয়া ইন্টারমিডিয়েটে কেন স্টুডেন্টদের জন্য কঠিন সেটা তোমার আগে জানা দরকার মনে হয়। আর কি কৌশল অবলম্বন করলে আমাদের কাছে জারণ বিজারণ বিক্রিয়া অনেক সহজ হয়ে যাবে, আমরা সেইটা নিয়ে এখন কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে, 9-10-এ আমরা যখন জারণ বিজারণ পড়তাম তখন আমাদের কাছে জারণ বিজারণটা অনেক সহজ ছিল। এর কারণ হচ্ছে, ধরো আয়রন নিয়ে কাজ করছি, আয়রন 2+, এই আয়রন 2+ ওই পারে গিয়ে কি হবে? আয়রন 3+ হবে। আমরা এই আয়রন 2+-এর পরিবর্তিত রূপ কিন্তু আয়রন 3+ হবে, এটা জানতাম। যার কারণে আমি জানতাম যে একটা ইলেকট্রন ত্যাগ করবে। আবার আমরা যখন টিনকে নিয়ে কাজ করেছি, টিন 2+, ওই পারে গিয়ে টিন 4+ হবে, এটাও আমরা জানতাম, রাইট? তো আমরা তখন বলতে পারতাম যে টিন 2টা ইলেকট্রন ত্যাগ করবে। তো আমাদের যে কোনো জারক বা বিজারকের প্রাথমিক রূপ এবং পরিবর্তিত রূপ, অর্থাৎ কোন একটা জারক বা বিজারকের পরিবর্তিত রূপটা, চেহারাটা কেমন হবে এটা আমাদের জানা ছিল। তাই আমরা খুব সহজেই বলতে পারতাম কোনো পদার্থ কি পরিমাণ ইলেকট্রন ত্যাগ অথবা কি করে? গ্রহণ করে। আমরা আমাদের হাজারি স্যারের বইয়ে একটি চার্ট দেয়া আছে। আমি তোমাদেরকে, যদি তোমরা চাও, এই চার্টটি দেখাতে পারি। এখানে আছে কিনা একটু দেখি। আমি হাজারি স্যারের বইয়ে, বোর্ড বইয়ে, যদিও বোর্ড বই নাই, আচ্ছা এখানে থাকতে পারে, চ্যাপ্টার 3 সেকেন্ড পেপার। আচ্ছা, পরিমাণগত রসায়ন আমরা দেখছি। দেখো এখানে হাজারি স্যারের বইয়ে কিন্তু জারক এবং বিজারকের কিছু চার্ট দেয়া আছে। এই চার্ট পড়ে তোমাকে বুঝতে হবে যে কার পরিবর্তিত রূপ কি আর কার প্রাথমিক রূপ কি। জারক বিজারকের প্রাথমিক রূপ আর পরিবর্তিত রূপের এই দেখো মস্ত বড় একটা চার্ট দেয়া আছে। চার্ট দেখে অনেকের কাছে হয়তো বোরিং লাগে। হ্যাঁ, এই যে জারকের একটা চার্ট দেয়া আছে, প্রাথমিক রূপ পরিবর্তিত রূপ কি হবে। বিজারকের দেখো এরকম একটা চার্ট দেয়া আছে, যেটা তোমার কাছে অনেক কমপ্লেক্স মনে হতে পারে। আমি তোমার কাছে পুরো বিষয়টা খুবই সহজভাবে উপস্থাপন করছি, তুমি জাস্ট মন দিয়ে ক্লাসটা কর। দেখো, আমি তোমাকে কয়েকটি যৌগ প্রথমত সাজেস্ট করব, তারপর নিয়মগুলো বোঝাবো, এবং নিয়মগুলো বোঝাবো এমনভাবে যদি কোনো কারণে আমি যে যৌগগুলো তোমাকে সাজেস্ট করছি তুমি সেগুলো কমন না পাও, তারপরও যাতে তুমি বোঝার কারণে, বেসিক বা কনসেপ্ট ক্লিয়ার থাকার কারণে তুমি অনেক ভালো করতে পারবা। দেখো বলছে, আমি এখানে লিখে দিয়েছি সবসময় সাধারণত যে সকল যৌগ জারক, অর্থাৎ তুমি জারণ বিজারণ বিক্রিয়ায় যাদের দেখলেই মনে করতে পারো যে এরা জারক, কারণ ভর্তি পরীক্ষায় তুমি খালি উত্তর করলে হবে না, অল্প সময় উত্তর করতে হবে। দেখো তুমি, তোমার কত পরিচিত একটা যৌগ KMnO4,
KMnO4 কে তুমি একদম 9-10 থেকে চেনো, একে দেখলেই বুঝবা ও জারক। এবং কেন জারক, পরিবর্তিত রূপ কি সেটা নিয়ে আলোচনা করবো একটু পরে। পটাশিয়াম ডাইক্রোমেট তুমি দেখলেই বুঝবা এটা কি জারক। কপার সালফেট, যত বিক্রিয়া আমরা এখন পর্যন্ত দেখেছি কপার 2+ এর ক্ষেত্রে সব ক্ষেত্রেই আমরা তাকে জারক হিসাবে দেখেছি, অর্থাৎ এই 3টা যৌগ তুমি দেখলেই বুঝে নিবা যারা জারক জারণ বিজারণ বিক্রিয়াতে। এবং কপার 2+ এর বিজারক হওয়ার সুযোগ নাই, কারণ কপার 2+ আর কখনো ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। অলরেডি ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ হয়ে গেছে, সে চাইলেও আর 3+ বা 4+ হইতে পারবে না। আর এই জন্য আমরা কনফিডেন্টলি বলতেছি কপার 2+ও হচ্ছে বা কপার সালফেটও হচ্ছে একটা জারক। চলে যায় এবার এর প্রাথমিক রূপ এবং পরিবর্তিত রূপ। তোমরা যেই লম্বা চার্ট দেখলা হাজারি স্যারের বই, সেই চার্টটাকে আমি ছোট করে দিচ্ছি এবং আমি পরামর্শ দিচ্ছি যে এই 2টা জারক নিয়ে পড়লেই হচ্ছে। তাহলে আপনি দেখালেন 3টা জারক, পরিবর্তিত রূপ পড়তে বলছেন 2টা, তাহলে বাকিগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না বা জারক হিসাবে এই 2টাই আসবে। এত তো রিস্ক নেওয়া ঠিক হবে না। না, আমি বলছি জারক হিসাবে যদি এর বাইরে কোনো কিছু আসে তুমি দেখবা এটা অটোমেটিক তুমি জানো। যেমন দেখো কপার 2+, তার পরিবর্তিত রূপ কি হবে? কপার প্লাস হবে অথবা কপারই হবে, তাই না? তাহলে এর পরিবর্তিত রূপ তুমি অলরেডি জানো, কিন্তু তোমাকে জানতে হবে বিশদভাবে এইটা, এবং এগুলো মনে রাখতে হবে এবং এত বেশি প্র্যাকটিস করতে হবে এই 2টা যৌগের প্রাথমিক রূপ এবং পরিবর্তিত রূপ, যাতে তুমি কোনোভাবে পরীক্ষা হলে ভাবনা তো দূরে থাক, টাইম পর্যন্ত না লাগে, তুমি দ্রুত যাতে উত্তর করতে পারো। নাহলে বিক্রিয়া সমতাকরণ করে দেন তার অঙ্ক করাটা তোমার জন্য অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে এবং তুমি সেখান থেকে টার্গেটেড নাম্বার উঠানো কঠিন হবে। আর বুয়েট বা ঢাবিতে জারণ বিজারণ বিক্রিয়া থেকে প্রশ্ন আসবেই, বোর্ড পরীক্ষাতেও আসবে, কলেজ পরীক্ষাতেও আসবে। মেডিকেলে আসার সম্ভাবনা তুলনামূলক কম, তারপরও বলা যায় না যে আসবে না। আচ্ছা দেখো, এবার খেয়াল করো, এখন মজার ব্যাপার হচ্ছে যে প্রশ্ন করেছো আমাকে, অম্লীয় মাধ্যমে KMnO4 বিক্রিয়াটা যে নিয়মে সলভ করা হয়, তুমি যদি এই নিয়মটা বুঝে যাও তাহলে তোমার কি ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়াটা সলভ করা কোনো বিষয়? নিয়ম বুঝলে নিশ্চয়ই বিষয় না। বা আমরা যে কয়টা যৌগ তোমাকে পড়াবো ইনশাল্লাহ বোর্ড পরীক্ষার তুমি যদি কোশ্চেন খুলে দেখো, ভর্তি পরীক্ষার কোশ্চেন খুলে দেখবা সব প্রশ্নই ইনশাল্লাহ কমন আছে। এরপরও ধরো বাই এনি চান্স আগামী পরীক্ষায় বা তুমি যখন পরীক্ষা দিবা তখন কমন হইল না, তাহলে কি বিষয়টা এরকম আমরা এমনভাবে পড়ছি যে নতুন কোনো যৌগ দিলে পারবো না? আমরা নিশ্চয়ই পারবো, শুধু আমরা দেখি কি করব। দেখো এটা KMnO4, আমরা অম্লীয় মাধ্যম নিয়ে কাজ করছি। দেখো এর প্রাথমিক রূপ কি? MnO4-, তোমাকে এটা মনে রাখতে হবে, কারণ পটাশিয়াম প্লাস এই বিক্রিয়া দর্শকায়ন হয়ে যাবে এবং অম্লীয় মাধ্যমে KMnO4 পরিবর্তিত হবে কিভাবে? Mn2+ রূপে। খেয়াল করে দেখি এইখানে এই যৌগে কিন্তু ম্যাঙ্গানিজের জারণ মান +7। যদি কারো বুঝতে অসুবিধা হয় কেন +7 আমাকে বললে আমি বের করে দেখাবো নাকি বুঝো। এবং দেখো এটা হচ্ছে +2। যদি চাও দেখতে আমি দেখাই তোমাদেরকে যে KMnO4 এর বা MnO4 এর জারণ মান কিভাবে +7। দেখো, বা ম্যাঙ্গানিজকে আমরা x ধরলাম, অক্সিজেন -2 গুণ 4 ইকুয়াল কি -1। তাহলে এবার x -8 ইকুয়াল -1, তাহলে বা x ইকুয়াল কি +7। এই দেখো +7, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এটা যদি +7 হয়, এটা যদি +7 হয়, এইটা যদি +7 হয়, তাহলে এটাও হচ্ছে +2, রাইট? তাহলে আমরা নতুন হয় আগে থেকে জানি অথবা এখন নতুন করে জানবো। আমরা একটা টেকনিক শিখবো, জারক বিজারকের তুল্য সংখ্যা, জারণ সংখ্যার পরিবর্তন। তাহলে কে বলতে পারে এই জারকের তুল্য সংখ্যা কত? কে বলতে পারে? 5। কেন 5 বলো দেখি? কারণ ওটা +7 ছিল, 5টা ইলেকট্রন ত্যাগ করে সেই 5 ইলেকট্রন। আচ্ছা, নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি জারণ সংখ্যার পরিবর্তন +5 বা 5 প্লাস বলা ঠিক হবে না, 5। এখন জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে। তার মানে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট +7 থেকে +2 হয়েছে, 5টা ইলেকট্রন গ্রহণ করে। এইবার আসো পটাশিয়াম ডাইক্রোমেট নিয়ে। কি নিয়ে? পটাশিয়াম ডাইক্রোমেট নিয়ে। আচ্ছা, কে বলতে পারে দ্রুত এই ক্রোমিয়ামের জারণ সংখ্যার মান কত? বলো। আচ্ছা বলো, এই পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ সংখ্যার মান কত? +6। ওকে, কমেন্ট করতে হবে সবার +6। ওকে, আচ্ছা এইবার বলো তো এইখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যার মান +3, বোঝা যাচ্ছে চার্জের মান। তাহলে এখানে কে বলতে পারে তুল্য সংখ্যা কত? হ্যাঁ 3, তুল্য সংখ্যা 3। এখানে একটা অ্যারো চিহ্ন হবে, হ্যাঁ 3। আচ্ছা, সঠিক উত্তর কি আসলে 3 নয়? কেন 3 নয়? দেখো এইখানে যে তুল্য সংখ্যা জারণ সংখ্যার মানটা বের করেছো এটা একটা ক্রোমিয়ামের জন্য, কিন্তু ডাইক্রোমেট অল টাইম কয়টা ক্রোমিয়াম নিয়ে থাকে? 2টা ক্রোমিয়াম নিয়ে থাকে, তাই না? তাহলে বলো তো এর জারণ সংখ্যার পরিবর্তন একটার জন্য 3, কিন্তু 2টার জন্য কত হবে? বলো, কথা বলো। 6 হবে। নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে এর তুল্য সংখ্যা 6 হবে। আমরা এখানে 6টা ইলেকট্রন গ্রহণ করতে দেখতে পাবো।
বিষয়টি একদম পানির মতো ক্লিয়ার কিনা। এই দুইটা জারকের পরিবর্তিত রূপ দেখো, তোমাদেরকে অনেকগুলা জারক নিয়ে আমরা কাজ করাই নাই, অল্প কয়টা দুইটা মাত্র জারক নিয়ে কাজ করাচ্ছি। তার কনসেপ্ট ক্লিয়ার কিনা, প্রাথমিক রূপ কি, পরিবর্তিত রূপ কি, এবং কতটি ইলেকট্রন দান এবং কতটি ইলেকট্রন গ্রহণ করবে এবং তার তুল্য সংখ্যা কি, নিশ্চয়ই ক্লিয়ার। আমরা চলে যাই পরবর্তী আলোচনায়। এইবার দেখো আমি তোমাদেরকে শেখাচ্ছি আজীবন মানে যে সকল যৌগ সবসময় সাধারণত বিজারক হিসেবে কাজ করে। দেখো কারা বিজারক হিসেবে কাজ করে। এই দেখো বিজারক দেখলেই তুমি এই থায়োসালফেটের কথা মনে রাখবা। আমি আবার এখানে কালার চেঞ্জ করে দিয়েছি, মানে আসলে পরীক্ষায় সোডিয়াম থায়োসালফেট হিসাবে এতদিন পর্যন্ত আমরা দেখেছি যত যৌগ দেখেছি, কিন্তু এখানকার মূল ঘটনা ঘটাই কে, আমি ইয়েলো কালার করে দিয়েছি। বলো তো, দেখে বলো তো কে? থায়োসালফেট আয়ন এখানকার, হ্যাঁ এখানকার মূল হোতা হচ্ছে বিজারক হিসেবে আসলে কাজ করে থায়োসালফেট আয়ন। এইবার দেখো এই যে অক্সালিক অ্যাসিড আর সোডিয়াম অক্সালেট, হ্যাঁ এই অক্সালিক অ্যাসিড এবং সোডিয়াম অক্সালেট বা ক্যালসিয়াম অক্সালেট রূপেও থাকতে পারে, কিন্তু এখানকার মূল কারিগর কে এই ঘটনা ঘটাবে বলো? এই দেখো C2O4 2- অক্সালেট আয়ন এখানের ঘটনা ঘটাবে, এই যে অক্সালেট আয়ন ঘটনা ঘটাবে। ওকে, আচ্ছা। আর এগুলো তো বুঝতেই পারছো, এগুলো যদিও আয়রন 2+ জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে, কিন্তু আমরা বাস্তবতা হচ্ছে বিক্রিয়াতে জারণ বিজারণ বিক্রিয়া যত আছে বইয়ে সব জায়গায় দেখলেই তুমি দেখবা আয়রন সালফেট বিজারক হিসেবে কাজ করছে। পটাশিয়াম আয়োডাইড নিয়ে একটু মজার কথা বলি। কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলা হলো যারা অধাতু তারা কি জারক না বিজারক? কিছুক্ষণ আগে বলা হলো না জাগ্রত বিদ্যান জারক গ্রহণ করে বিজারক দান করে, তাই না? তো আমরা কি বললাম, যারা ধাতু তারা ইলেকট্রন ত্যাগ করে তাই তারা বিজারক, আর যারা অধাতু তাই তারা ইলেকট্রন গ্রহণ করে তাই তারা জারক। তাহলে বলো তো অধাতু কি জারক না বিজারক? জারক। তাহলে এখন তুমি আমাকে বলো, এই যে আই দেখতে পাচ্ছ, এই আই কি জারক না বিজারক? জারক। আই মাইনাস কি? অনেকে ভাববা আই যেহেতু জারক তাহলে আই মাইনাসও মনে হয় জারক। দেখো বুঝো, ভালো করে বুঝো, আই কিন্তু জারক, বাট আই মাইনাস কিন্তু ইলেকট্রন গ্রহণ করে না, আর আই মাইনাস কিন্তু ইলেকট্রন ত্যাগ করে। দিস ইজ নট আয়োডিন, এটা হচ্ছে আয়োডাইড। আয়োডিন না, এটা আয়োডাইড। মনে রাখতে হবে সোডিয়াম বিজারক, কিন্তু সোডিয়াম প্লাস কি জারক। আয়োডিন জারক, আয়োডাইড বিজারক। তাহলে বলো তো ক্লোরিন জারক, ক্লোরাইড কি বিজারক। কারণ কি, এ গ্রহণ করতে পারে, এ আবার গ্রহণ করতে পারে না, অষ্টকপূর্ণ হয়ে গেছে, আবার দান করতে পারে। দুই জিনিস, হ্যাঁ, তোমরা কনফিউজড হবে না। তাহলে আমরা নিশ্চয়ই পরীক্ষার খাতায় মোস্ট পপুলার দুইটা বিজারকের কথা যদি দেখি, আমরা দেখলেই বুঝতে পারবো যে এই দুইটার মানে আধিপত্য বিজারক হিসাবে অনেক বেশি। এবং পরীক্ষায় আবার রিটেনে সৃজনশীলে খুব বেশি কোশ্চেন আসে আয়রন সালফেট ব্যবহার করে। যারা অলরেডি পড়েছো এই জারণ বিজারণ তারা জানো যে আয়রন সালফেট খুব বেশি পপুলার অঙ্ক করার ক্ষেত্রে, সৃজনশীলের ক্ষেত্রে। সো আমরা এই চারটা বিজারককে চিনে রাখবো যাতে আমাদের এগুলো নির্ধারণ করতে সময় না হয়। নিশ্চয়ই আমরা এটা একটা সাজেশনমূলক ক্লাস। এরপরে আমরা এটা ডিটেলটা তো দেখা দিচ্ছি যাতে তোমার কোনো কারণে অন্য জারক যেটা কমন হয় নাই সেটা কিভাবে উত্তর করবে, এবং কমন হবে না, আমার স্লাইড থেকে কমন হবে না এমন বিক্রিয়া আমি আজকেই সলভ করাবো ইনশাল্লাহ, যদি তোমরা শেষ পর্যন্ত ক্লাস করতে পারো। তাহলে এখন দুঃখিত, এখানে এটা বিজারক হইতো, তাই না? বলো তো, এটা বিজারক হইতো, এই যে বিজারক হইতো, আমাদের স্লাইড প্রস্তুতকারক ভুল করছে, এটা বিজারক হয়। বিজারক প্রাথমিক রূপ, পরিবর্তিত রূপ, তুল্য সংখ্যা। ওকে, তাহলে এখন দেখো ভালো করে খেয়াল করি, আমরা কি জানি এইটার জারণ সংখ্যার মান কত? এটা জারণ সংখ্যার মান +2। সবাই নিশ্চয়ই একমত। যদি একমত না হও আমি জারণ সংখ্যা বের করে দেখাবো। আমি কি দেখাবো জারণ সংখ্যা বের করে, নাকি +2 কিভাবে সেটা বুঝে গেছো? আচ্ছা, যদি বুঝতে না পারো আমাকে বলো, আমি দেখাবো। এরপর যেহেতু এইখানে 4টা সালফার, তাই আমাকে এখানে 2 দিতে হচ্ছে। একটা 4টা সালফার, এই জন্য আমাকে 2 দিতে হচ্ছে। তাহলে বলো তো এইখানে যে সালফার দেখতে পাচ্ছ এটা হচ্ছে +2.5। এটা গত ক্লাসে কিন্তু পড়ানো হয়েছে জারণ সংখ্যার মান নির্ণয়, হ্যাঁ, ক্লাস দেখতে পারো। তাহলে যে দেখো 2 থেকে 2.5, কে বলতে পারে পরিবর্তন কত? 2 থেকে 2.5, কোঅপারেট করো ক্লাসে, বলো 2 থেকে 2। আচ্ছা 0.5। আচ্ছা কয়টা সালফারের জন্য 0.5? একটার জন্য না, বলো তো। তাহলে এখানে সালফার মোট আছে কয়টা বলো তো? দুইটা না, 4টা। চারটা। তাহলে একটার জন্য 0.5 হলে 4টার জন্য কত বলো? 2। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এর 2টা ইলেকট্রন ত্যাগ করবে, আর দ্যাটস ওয়াই এর তুল্য সংখ্যা হবে 2। এর তুল্য সংখ্যা হবে 2। এইবার দেখো এখানে এই যে অক্সালেট দেখতে পাচ্ছ, এই অক্সালেটের কিন্তু এই অক্সালেটের জারণ সংখ্যার মান +3। যদি কেউ না জানো আমি তোমাদেরকে বের করে দেখাতে পারি, যেহেতু গত ক্লাসে এটা দেখাই না, এটা দেখাই। এই যে অক্সালেট, হ্যাঁ, এটাকে তুমি 2x ধরলা, ভালো কথা। -2 × 4 = -2। তাহলে বা
2x মাইনাস 8 ইকুয়াল মাইনাস 2, তাহলে বা 2x ইকুয়াল 8 মাইনাস 2 মানে কত 6, তাহলে এবার x ইকুয়াল কি হবে 3। নিশ্চয়ই বুঝতে পারার কথা, তাই না? এই তো আমরা দেখলাম অক্সালেটের জারণ সংখ্যার মান +3। ওকে, তো আমরা এখানে তাই লিখবো, দেখো তাই লিখবো, এটা হচ্ছে +3। এইখানে গিয়ে কার্বন হচ্ছে +4। তাহলে কে বলতে পারে পরিবর্তন কত? বলো দ্রুত বলো, পরিবর্তন কত? +2। আচ্ছা, প্লাস মাইনাস না, পরিবর্তনের সব সময়। আচ্ছা দেখো, একটা হ্যাঁ একটার জন্য পরিবর্তন 1, তাহলে দুইটার জন্য পরিবর্তন কত হবে? 2 হবে। তাহলে এর তুল্য সংখ্যা হচ্ছে নিশ্চয়ই আমার কথা ক্লিয়ার। এবার চলে যাই, দেখো আমরা এবার কথা বলবো কাকে নিয়ে? যারা জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে। এরকম একটা পপুলার যৌগ হচ্ছে H2O2। এটা রিটেন এমসিকিউ দুইটাতে কাজ করে, জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে। দেখলেই বুঝবা যে খুবই বেশি, অনেক বেশি বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসছে নিচের কোনটি জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে। আরো অনেক ধরনের উদাহরণ থাকতে পারে, বাট এইটা সবচেয়ে পপুলার উদাহরণ এমসিকিউ। দ্বিতীয় উদাহরণ এইটা। আচ্ছা, তোমাদের একটা টিপস শিখায় দেই, তাহলে কমনের দরকার নেই আর, তুমি এমনিই পারবা কারা জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করবে। যেমন দেখো এখানে এটা পারঅক্সাইডের কারণে এটা -1। তোমাকে ভাবতে হবে যে এই -1টা 0 হইতে পারে, অক্সিজেন 0 হইতে পারে, -2 হইতে পারে। অর্থাৎ এই পদার্থের এই পারঅক্সাইডে যে অক্সিজেনটা আছে তার জারণ সংখ্যার মান বাড়ানো যায়, কমানো যায়। তার মানে জারণ সংখ্যার মান বাড়ানো যায়, কমানো যায়। জারণ সংখ্যার মান বেড়ে যায় তার জারণ ঘটে, আর যার জারণ ঘটে সে বিজারক। আর জারণ সংখ্যার মান কমে গেলে কি ঘটে? বিজারণ ঘটে। আর বিজারণ যার ঘটে সে কি? জারক। তার মানে জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করতে পারে। আবার দেখো এইখানে এটা +4, সালফারের জারণ সংখ্যা কিন্তু -2ও হয়। আবার সালফার ট্রাইঅক্সাইডে সালফার কিন্তু +6ও হয়। তাহলে বলো এটা মাঝেরটা না, তাহলে ও জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করতে পারে। ওকে, তো এইটা আমরা শুধু এমসিকিউর জন্য পড়বো, রিটেনে আমাদের দরকার নাই। আর এইটা এমসিকিউ রিটেন উভয়ের জন্য পড়বো। আমরা তো এমসিকিউ পড়লাম, এখন H2O2 নিয়ে আমরা রিটেনের জন্য পড়বো। ওকে, চলো আমরা H2O2 নিয়ে পড়ি। এই দেখো H2O2 কি করতে পারে? এই যে H2O2 কি করতে পারে দেখো, H2O2 চাইলে ধরো এমন হইতে পারে, O2 হইতে পারে। আবার H2O2 চাইলে O2 মাইনাস হতে পারে। যখন নর্মালি দেখো এটা হচ্ছে -1 যেহেতু পারঅক্সাইড, আর এইটা হচ্ছে 0, এইটা আবার কি -2। তাহলে বলো -1 থেকে 0 বাড়লো না কমলো? বলো, -1 থেকে 0 হয়, বাড়ে। আচ্ছা, বৃদ্ধি পেলে জারণ সংখ্যা বৃদ্ধি পেলে কি বলো? জারণ সংখ্যা বৃদ্ধি পেলে জারণ। আর জারণ যার ঘটে সে কি জানো? সে হচ্ছে বিজারক। তাহলে মনে রাখবা H2O2 যখন বিজারক রূপে ক্রিয়া করে তখন ওর পরিবর্তিত রূপ হয় O2 এবং তুল্য সংখ্যা হয় 2। তুল্য সংখ্যা 2 হয়, কে বলতে পারে কেন 2 হয়? তুল্য সংখ্যা কেন 2 হয় বলো? দুইটা অক্সিজেন একটার জন্য পরিবর্তন 1, এজন্য দুইটার জন্য 2। দেখো মোট দুইটা অক্সিজেন, একটার জন্য পরিবর্তন 1 আর দুইটার জন্য পরিবর্তন 2। আর এটা ঘটে কখন? এটা ঘটে যখন বিজারণ ঘটে, এই জারণ সংখ্যা কমে গেছে, আর বিজারণ যার ঘটে সে হচ্ছে জারক। মেইনলি এইটা বেশি ইম্পর্টেন্ট, এই বিজারক হিসাবে ব্যবহার হওয়াটা, এটা পরীক্ষায় বেশি আসে, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এমসিকিউ দিয়ে দেয়, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে H2O2 O2-তে রূপ নেওয়া, বিজারক রূপে ক্রিয়া করা, এইটা প্রচুর আসে পরীক্ষায়। ওকে, আর নিশ্চয়ই আমার কথা তোমরা বুঝতে পারছো। হ্যাঁ স্যার, এখানে তুল্য সংখ্যা 2 কেন? কারণ দুইটা অক্সিজেন তাই। হ্যাঁ 2 কেন? কারণ দেখো এখানে পরিবর্তন কত বলো, তুমি বলো পরিবর্তন কত? 1। কয়টা অক্সিজেনের জন্য? একটার জন্য 1 হলো, দুইটার জন্য কত হবে? 2 হবে, শেষ। এইবার আসবো আমরা কোথায় আসবো? আমরা আসবো হচ্ছে মজার পড়ায়। এই দেখো রিটেনে আমাদের গ বা ঘয়ে এরকম একটা পড়া দেয়, নিশ্চয়ই স্লাইড দেখে বুঝতে পারছো কি লেখা আছে স্লাইডে। পড়তে পারছো না? কি লেখা আছে পড়ো তো, কি একজন কি লেখা আছে? আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণ সমতাকরণের নিয়ম। আচ্ছা, অর্থাৎ আমরা আয়ন ইলেকট্রনিক পদ্ধতিতে কিভাবে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করব তার আমি একদম ধরে ধরে নিয়মগুলো শেখাবো। হ্যাঁ, আজকে একটার জন্য শিখিয়ে দিব এবং বাকিগুলো তুমি এভাবে করবা, এবং সেই সঙ্গে আরো অনেক বিক্রিয়া। প্রথমে আমি একটা ডিটেল নিয়ম দেখাবো, তারপরে এমন একটা শর্টকাট নিয়ম দেখাবো যা দিয়ে তুমি 10-20 সেকেন্ডেই বিক্রিয়া সলভ করতে পারবা। বাট ডিটেল নিয়মটা পড়তে তোমার অনেক সময় লাগবে, 10-15 মিনিট মতো সময়
লেগে যেতে পারে। চলো আমরা দেখি কি লেখা আছে। এই দেখো এত বড় একটা বিক্রিয়া দিয়ে দিছে, অনেক বড় একটা বিক্রিয়া দিচ্ছে। এই দেখো FeSO4 হইতো যদি এটা FeSO4 KMnO4 H2SO4, হ্যাঁ Fe2SO4 3 MnSO4 K2SO4 পানি। এত বড় একটা বিক্রিয়া দেয়া আছে। এই বিক্রিয়ায় দেখো, এই বিক্রিয়া, হ্যাঁ এটা ভুল, এই বিক্রিয়া দিয়ে কোশ্চিন দিয়ে দিবে। বিক্রিয়াটি আয়ন ইলেকট্রনিক পদ্ধতিতে সমতাকরণ করো। বিক্রিয়াটি আয়ন ইলেকট্রনিক পদ্ধতিতে সমতাকরণ করো, এটা হচ্ছে কোশ্চেন। ওকে, চলো আমরা এর উত্তর কি হতে পারে। এইখানে কারেকশন আসবে একটু। এটা হচ্ছে FeSO4, যোজনী ভুল করছে আমাদের। হ্যাঁ, ধাপ 1 দেখো এখানে আমরা, আচ্ছা পরীক্ষায় তুমি যখন লিখবা তখন ধাপগুলা লিখবা না। পরীক্ষায় তুমি যখন লিখবা তখন ধাপগুলো লিখবা না। এখন আমি তোমাকে এইভাবে ধাপ 1 2 3 এভাবে মেইনটেইন করে যেতে হবে, বাট পরীক্ষায় ধাপগুলো লিখবা না। বলছে সমীকরণটিকে দর্শক আয়ন ব্যতীত কঙ্কাল সমীকরণ রূপে লিখতে হবে। অর্থাৎ এখানে তুমি যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, এই বিক্রিয়ায় দর্শক আয়ন বাদ দিয়ে তোমাকে কঙ্কাল সমীকরণ রূপে লিখতে হবে। তাহলে বলো তো দর্শক আয়ন আমরা কিভাবে নির্ধারণ করব? যে আয়নগুলার বিক্রিয়ক এবং উৎপাদে জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই তারাই দর্শক আয়ন। তাহলে দেখো তো বিক্রিয়কে সালফেট -2, এই দেখো সালফেট -2, ওই পারে গিয়েও দেখো সালফেট -2। খেয়াল করছো কি না এই ব্যাপারটা? সবাই খেয়াল করছো? বিক্রিয়কে সালফেট যা, উৎপাদেও সালফেট তা, তার মানে এখানে সালফেটের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। দ্যাট মিন সালফেট হচ্ছে দর্শক আয়ন। এবার খেয়াল করো পটাশিয়াম কিন্তু ঠিকই +1, পটাশিয়াম কিন্তু +1। এবার দেখো ওই পারে গিয়েও কিন্তু পটাশিয়াম +1। তাহলে পটাশিয়ামের কি কোনো পরিবর্তন হয়েছে না হয় নাই? নিশ্চয়ই পরিবর্তন হয় নাই। তাহলে পটাশিয়াম হচ্ছে এখানে কি আয়ন? দর্শক আয়ন। তাহলে আমার মনে হয় বুঝতে পারছো যে দর্শক আয়ন কারা এখানে। বলো দর্শক আয়ন নির্ধারণ করা বুঝতে পেরেছো নাকি পারো নাই? আমাকে একটু কমেন্ট করে জানাও, দ্রুত জানাবা। ওকে, বুঝেছি। হ্যাঁ দেখো এবার খেয়াল করো তো প্রথম ধাপে হচ্ছে দর্শক আয়ন বাদ দিয়ে লিখতে হবে। তো আমরা এখন দর্শক আয়ন বাদ দিয়ে লিখবো। এই দেখো আয়রন সালফেট Fe2+ হবে, সালফেট বাদ। হ্যাঁ, এরপর আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের প্রাথমিক রূপ কি সেটা দেখলাম। আচ্ছা, এখানে সালফিউরিক অ্যাসিড মাধ্যম রূপে কাজ করে, অ্যাসিডকে আমরা মাধ্যম রূপে কাজ করাবো, আর এজন্য আমরা এখানে H+ লিখব। এজন্য আমরা H+ লিখব। দেখো আয়রন 2+, MnO4- আর মাধ্যম রূপে লেখার কারণে H+। এবার ডান পক্ষে গিয়ে দেখো, ডান পক্ষে গিয়ে কি হবে? আয়রন কিন্তু ঠিকই 3+ হয়ে যাচ্ছে। এরপর ম্যাঙ্গানিজ হয়ে যাচ্ছে কি? Mn2+। আর যেহেতু বাম পক্ষে H+ রয়েছে তাই ডান পক্ষে অল টাইম পানি লিখতে হবে। অর্থাৎ যদি আমরা কখনো অ্যাসিডীয় মিডিয়া নেই তাহলে আমাদের ডান পক্ষে অল টাইম পানি লিখতে হবে। প্রশ্ন করতে পারো পটাশিয়াম সালফেট কই গেল? বলো তো কে বলতে পারে পটাশিয়াম সালফেট কেন লিখি নাই? কারণ সালফেট হচ্ছে দর্শক আয়ন। আর পটাশিয়াম দুজনেই তো দর্শক আয়ন। দুইটাই দর্শক আয়ন। তাহলে ওখানে আমরা কিছু লিখবো না। এই দেখো বিজারক এইটা, এই হচ্ছে জারক এইটা, আর তাহলে এইটা কি? এইটা কি? এরও তো জারণ সংখ্যা পরিবর্তন হয় না, এ মাধ্যম। আর বাম দিকে যদি আমরা মাধ্যম হিসাবে H+ লিখি তাহলে ডান দিকে অবশ্যই কি লিখতে হবে? পানি লিখতে হবে। আচ্ছা, আমরা যখন পরীক্ষার খাতায় রিটেনে লিখব তখন এইটাকে লেখার পর আমরা 1 নং সমীকরণ লিখব। এরকম আমাদের 5টা ধাপ আছে। পরীক্ষার খাতায় 4টা ধাপ লিখতে হয়। এই জাস্ট লিখে দিব যে সমীকরণটিকে দর্শক আয়ন বাদ দিয়ে লিখে পাই, বা দর্শক আয়ন বাদ দিয়ে কঙ্কাল সমীকরণ রূপে নিম্ন রূপে লেখা হয়। আমি হাজারি স্যারের বইও প্রয়োজন দেখাবো। এই যে এইভাবে দর্শক আয়ন বাদ দিয়ে লিখে তুমি এটাকে 1 নং সমীকরণ ধরে নিবা। নিশ্চয়ই তোমরা কি লিখতে পারছো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারছো কিনা দেখো। ওকে, আচ্ছা আমরা এবার এই যে এটা তো লিখে রাখাই যাবে। চলে গেলাম আমরা ধাপ 2-এ। পরে দেখো জারণ অর্ধ বিক্রিয়া ও বিজারণ অর্ধ বিক্রিয়া লিখতে হবে। তুমি যে বিক্রিয়াটা কিছুক্ষণ আগে লিখলা, আমি সেই বিক্রিয়াটা লিখতেছি 1 নং সমীকরণ। দেখো যে বিক্রিয়াটা কিছুক্ষণ আগে লিখলাম আমি এখানে লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। Fe2+ আর আরটা হচ্ছে কি MnO4-। আচ্ছা এইভাবে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। ধাপ 1-এ যেটা আমরা লিখছিলাম এই যে Fe2+, তারপর হচ্ছে MnO4-, তারপর হচ্ছে H+, ওই পারে গিয়ে Fe3+, তারপর হচ্ছে Mn2+, আর এরপর হচ্ছে H2O। এটা হচ্ছে 1 নং সমীকরণ নাকি? আচ্ছা, এটা ছিল প্রথম ধাপের কাজ। এবার আসো দ্বিতীয় ধাপে কি বলছে? জারণ অর্ধ বিক্রিয়া লিখতে হবে। আচ্ছা বলো তো একটু কষ্ট করে, জারণ ঘটে কার? জারণ ঘটে কার? যার জারণ সংখ্যা বৃদ্ধি পায়। এখানে জারণ সংখ্যা বৃদ্ধি ঘটেছে কার? দেখো তো একটু কষ্ট করে। আয়রন আয়রন কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে কে বলতে পারে?
একটা ইলেকট্রন ত্যাগ করেছে। আর এইটা +7 থেকে +2 হয়েছে, +7 থেকে +2 হয়েছে, রাইট? তাহলে এখন কি হবে দেখো, জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। এই দেখো আয়রন 2+ ওই পারে গিয়ে আয়রন 3+ হবে। তাহলে কয়টি ইলেকট্রন ত্যাগ করতে হবে ওই পারে গিয়ে? একটি। এইটা মনে করো 2 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। আচ্ছা আমি এখানেই লিখি, তাহলে থেকে যাবে এই যে আয়রন 2+ ওই পারে গিয়ে আয়রন 3+ হবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার আমরা দেখব এর জারণ সংখ্যা কমে গিয়েছে, তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া, এই যে MnO4- ওই পারে গিয়ে এটা হবে Mn2+। কে বলতে পারে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 5টা ইলেকট্রন গ্রহণ করবে। এই দেখো 5টা ইলেকট্রন গ্রহণ করছে। এইটা হচ্ছে সমীকরণ 3। নিশ্চয়ই ক্লিয়ার? এখন তুমি ভাবতে পারো যে ইলেকট্রন দান গ্রহণ সমান করে দিব, কারণ এ গ্রহণ করলো 5টা, এ গ্রহণ করলো ত্যাগ করলো একটা, তা কি হয়? তাহলে দান গ্রহণ সমান করে দিব। আমি বলি ধৈর্য ধরো, ধৈর্য ধরো কেন? কারণ আমরা পরবর্তী ধাপে এই কাজটা করব। কেন পরের ধাপে করব সেটা নিয়ে পরে কথা বলছি। তোমাকে প্রসিডিউরটা মেনটেন করতে হবে, না করলে কিন্তু হবে না। একটু ধৈর্য ধরতে হবে, ওকে? আমরা যে প্রসিডিউরগুলো মেনটেন করছি সেটা তোমাকে মেনটেন করতে হবে। এইখানে দেখো, তাহলে আমাদের ধাপ 2 ডান। যে আমরা বললাম বিক্রিয়াটিকে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া রূপে লিখতে হবে। জারণ অর্ধবিক্রিয়া লিখে তুমি এই লাইনটা লিখবা, তুমি বিজারণ অর্ধবিক্রিয়া লিখবা, লিখে তুমি এই লাইনটা লিখবা, লিখে রোমান 2-3 দিয়ে দিবা। ভালো কথা। এইবার আসো হচ্ছে 3 নাম্বার ধাপ। কে বলতে পারে 3 নাম্বার ধাপ? 3 নাম্বার ধাপে কি লেখা আছে? দ্রুত বলো, 3 নাম্বার ধাপে কি লেখা আছে? হাইড্রোজেন এবং অক্সিজেন ইয়েস, সমতাকরণ। হাইড্রোজেন অক্সিজেন সমতাকরণ। মনে রাখতে হবে, যদি হাইড্রোজেন অক্সিজেন সমতাকরণ প্রয়োজন হয় তবেই তো দিবা, তাই না? দেখো বলছে অম্লীয় দ্রবণের জন্য 1 নাম্বার পয়েন্ট বলছে যে পাশে যতগুলো অক্সিজেন প্রয়োজন সে পাশে ততগুলো পানি লিখতে হবে, আর বিপরীত পাশে দ্বিগুণ সংখ্যক H+ আয়ন লিখতে হবে। বলছে তুমি যে পাশে যতগুলো অক্সিজেন প্রয়োজন সে পাশে তত অণু পানি লিখতে হবে এবং বিপরীত পাশে তার দ্বিগুণ সংখ্যক H+ লিখতে হবে। তাহলে এবার দেখো, খেয়াল করো সমীকরণ 2-3। দেখো তো সমীকরণ 2 এর বামে ডানে কোথাও কি হাইড্রোজেন বা অক্সিজেন আছে? আমাকে একটু বলো তো। 2 এর বামে ডানে কোথাও কি অক্সিজেন আছে? নাই। কোথাও হাইড্রোজেনও নাই, কোথাও অক্সিজেনও নাই। সমীকরণ 3-এ কি এরকম কিছু আছে? তার অক্সিজেন আছে, বামে অক্সিজেন আছে কিন্তু ডানে নাই। তার মানে আমাদের এইটা সমতাকরণ করা প্রয়োজন। তাই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 3 নং সমীকরণকে ব্যবহার করে আমরা তার হাইড্রোজেন অক্সিজেনটা সমতাকরণ করে ফেলবো। এই দেখো 5টা ইলেকট্রন, ঠিক আছে? এবার ওই পারে গিয়ে আমরা Mn2+ লিখবো। লিখার পর যেহেতু এই পাশে আমাদের 4টা অক্সিজেন রয়েছে, 4টা পানি দিতে, তাহলে আমাকে যে কয়টা অক্সিজেন থাকবে সে কয়টা পানি লিখতে হবে। আর ওইখানে 4টা পানি লিখতে গিয়ে আমি আবার 8টা H+ আয়ন বেশি লিখে ফেলেছি। তো এই জন্য বলা হচ্ছে যত সংখ্যক পানির অণু লিখবো তার অপর পাশে দ্বিগুণ সংখ্যক H+ লিখতে হবে। অর্থাৎ আমি যেহেতু এখানে 4 অণু পানি লিখেছি তাই আমাকে এখানে 8 অণু H+ লিখতে হবে। আর এই জন্য আমরা এইটাকে এবার 4 নং সমীকরণ ধরবো। বলো এটা বুঝতে পেরেছো কিনা? সবাই একটু কমেন্ট করে জানো এই ধাপটা কি ক্লিয়ার কিনা। প্রতিটা লাইনের পূর্বে আর কি কি লিখতে হবে, মানে কি কি লেখা দরকার সেটা তো আমরা স্লাইডে লিখে দিয়েছি, তোমরা সেটা লিখবা। এইবার আসো পরবর্তী স্লাইডে। এটা 3 নাম্বার ধাপ ছিল। 4 নাম্বার ধাপ কি বলে বলো তো? 4 নাম্বার ধাপে কি কাজ করতে বলে? ইলেকট্রন আদান প্রদান সমতাকরণ। অর্থাৎ আমাদেরকে কতগুলো ইলেকট্রন দান বা গ্রহণ করলো সেইটা আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা যদি দেখি, দেখো তো 2 নাম্বার সমীকরণ আমরা ধরলাম, 3 নাম্বার সমীকরণ তো আর এখন আমাদের কাজে লাগবে না। কেন লাগবে না? কারণ 3 নাম্বারের পরিবর্তিত সমীকরণ 4 নাম্বারটা পেয়ে গেছি আমরা ধাপ 3-তে এসে, তাই না? আর 2 নাম্বারকে তো পরিবর্তন করতে হয় নাই। কিন্তু তাহলে আমাদের এখন জারণ অর্ধবিক্রিয়ার সমীকরণ হবে কোনটা? সেটা হচ্ছে 2 নাম্বারটা, আর বিজারণ অর্ধবিক্রিয়ার সমীকরণ হবে 4 নাম্বারটা। তাহলে একটু বলবো আমাকে, এখানে ইলেকট্রন ত্যাগ করছে একটা, এখানে করেছে কয়টা? 5টা গ্রহণ। তাহলে এখন কি দিয়ে গুণ বা ভাগ করলে এই 2 এবং 5 সমান হয়ে যাবে? না 2 এবং 4 ইলেকট্রন আদান প্রদান সমান হয়ে যাবে? 2 কে যদি 5 দ্বারা গুণ করা হয়। ওকে, অর্থাৎ আমরা চতুর্থ ধাপে এসে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এরকম কিছু একটা করব। কি করব দেখো তো? 2 গুণ 5 যোগ 4, অর্থাৎ 2 কে 5 দিয়ে গুণ করব আর 4 কে যোগ করব। তাহলে এখন আমরা কি করব? 5Fe2+ মাইনাস 5টা ইলেকট্রন, ওই পারে গিয়ে হবে 5Fe3+, নাকি? এটা গেল একটা। এরপরের সাথে আমরা এটা যোগ করে দিব, MnO4- প্লাস হচ্ছে 5টা ইলেকট্রন,
প্লাস হচ্ছে 8H প্লাস, ওই পারে গিয়ে কি হবে Mn2 প্লাস যোগ 4H2O। এবার আমরা কি করব, এই দুইটারে যোগ করে দেব। তাহলে এখন চিন্তা করো, দুইটারে যদি যোগ করে দেই তাহলে কি হবে? এই যে এইটা এটা কেটে গেল না, নিশ্চয়ই এটা এটা কেটে গেল। যদি এইটা এটা কেটে যায় তাহলে এখন ফাইনালি কি থাকে বলো তো, দ্রুত বলো তো। 5Fe2 প্লাস যোগ MnO4 মাইনাস যোগ 8H প্লাস, ওই পারে গিয়ে কি 5Fe3 প্লাস যোগ Mn2 প্লাস যোগ 4 অণু পানি। এটা হচ্ছে আমাদের ফাইনাল সমতাকরণ সমীকরণ, ফাইনাল সমতাকরণ সমীকরণ আমরা যেটা চতুর্থ ধাপে এসে পেয়ে গেছি। বলো এইটা ক্লিয়ার কিনা আমাকে জানাও দ্রুত। ক্লিয়ার স্যার। ওকে, আচ্ছা এবার আমরা ছিলাম কই বলো, 4 নাম্বার ধাপে। 5 নাম্বার ধাপে কি বলে, এই দেখো শুদ্ধি পরীক্ষা। ব্র্যাকেটে আবার কি লিখে রাখছি একটু পড়ে দেখবা। পরীক্ষার খাতায় লেখার প্রয়োজন নাই, মানে পঞ্চম ধাপটা আমরা কখনো পরীক্ষার খাতায় সমতাকরণের নিয়মাবলীর মধ্যে লিখবো না। তাহলে আসলে আমরা চেক করব যে পঞ্চম ধাপে যে আমরা যা করতেছি তা কি ঠিক আছে কিনা। কিভাবে চেক করব পঞ্চম ধাপে, দেখে নাও। এইখানে কয়টা চার্জ আছে দেখো, 5 গুণ +2, আর এইখানে চার্জ হচ্ছে -1, আর এইখানে চার্জ হচ্ছে +8। ওকে, তাহলে 5 দুগুণা 10, এই দেখো +10 -1 +8 = +17। বাম পক্ষে টোটাল চার্জের পরিমাণ, আয়নের পরিমাণ +17। ডান পক্ষে কি হয়, ডান পক্ষে দেখো 5 গুণ +3 যোগ +2, তাহলে 3 পাচ্ছে 15, 15 যোগ 2 তাহলে কত হইলো বলো, এই যে +17। তাহলে বাম পক্ষের চার্জের মান আর ডান পক্ষের চার্জের মান নিশ্চয়ই আমরা কি পেয়েছি বলো তো, সমান পেয়েছি। আর বাম পক্ষ এবং ডান পক্ষ সমান পাইছি, এজন্য আমরা নিশ্চিত যে আমাদের সমতাকরণের নিয়মাবলী ঠিক আছে বা আমাদের সমতাকরণটা ঠিক আছে। পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার কিনা, রিটেনে কিভাবে লিখবা এবং পুরো বিষয়টা তোমার কাছে ক্লিয়ার কিনা। ঠিক আছে, দেখো এবার আমরা চলে যাই। হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন জাগে যে দর্শকায়ন সংযোজন না করলে আমাদের পরীক্ষায় নাম্বার দিবে কিনা। প্রথম প্রশ্ন হচ্ছে, দর্শকায়ন সংযোজন না করলে পরীক্ষায় নাম্বার দিবে ইনশাল্লাহ, দেওয়া উচিত, কারণ বোর্ড বইয়ে দর্শকায়ন ছাড়াও দেয়া আছে। আর দর্শকায়ন যদি সংযোজন করতে পারি আমরা তাহলে অবশ্যই করব, কারণ অনেক কলেজ টিচার থাকতে পারেন যারা দর্শকায়ন সংযোজন করলে হয়তো বা তোমাকে নাম্বার নাও দিতে পারেন। হ্যাঁ, এজন্য আমি তোমাদেরকে দর্শকায়ন অ্যাড করা শেখাচ্ছি, বাট পরীক্ষা হলে তুমি যদি কনফিডেন্ট থাকো যে দর্শকায়ন অ্যাড করলে নাম্বার পাবো আমি, তাহলে তুমি অ্যাড করো, আদারওয়াইজ তুমি দর্শকায়ন বাদ দিয়েই করো, কারণ জারণ বিজারণের সমতাকরণ বলতে দর্শকায়ন বাদ দিয়ে শুধু এই সমীকরণটা হলেই কিন্তু হয়ে যায়। তাহলে চলো আমরা এখন তোমাদের দর্শকায়ন সহ কিভাবে সমতাকরণ করা যায় সেটা একটু দেখাই। হ্যাঁ, দর্শকায়ন সহ কিভাবে সমতাকরণ করা যায় সেটা একটু দেখাই। দেখো, আমরা বলছি দর্শকায়ন অ্যাড করার নিয়মটা দেখো, দর্শকায়ন কিভাবে আমরা অ্যাড করব এটা দেখো। তাহলে আমরা বলার চেষ্টা করছি যে এইখানে বাম পক্ষে এবং ডান পক্ষে, বাম পক্ষে এবং ডান পক্ষে অলরেডি যে সমতাটা হয়েছে এই সমতা যাতে নষ্ট না হয়। তো আমরা আয়রন সালফেট 5 দিলাম, এরপর KMnO4 দিলাম, এরপর এখানে 8 আছে, আমি যদি H2SO4 লিখি আর সামনে কি দিয়ে দেই, 8 দিয়ে দেই, তাহলে কি হবে? H2SO4 দিয়ে সামনে 8 দিলে হবে না, আমাকে 4 দিতে হবে, কারণ এটা 4 দেওয়া মানে 8 হয়ে যাওয়া। এরপর ওই পারে গিয়ে কি হবে, Fe2SO4 3, এখানে কি হয়েছে 5, তাহলে আমরা এই দেখো 5/2 লিখবো। কেন 5/2? কারণ অলরেডি এখানে 2 আছে, তাহলে আমি এখানে 5/2 দিলে এই 5টা ঠিক থাকে। বলো বিষয়টা ক্লিয়ার কিনা। এরপর হচ্ছে দেখো MnSO4 দিব, MnSO4 দিব। এবার আমাদেরকে ভাবতে হবে বাম দিকে কি এমন আছে যেটা এখনো ডান দিকে দেয়া হয় নাই, এবং সেটা খুঁজতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে পটাশিয়াম আছে যেটা আমরা ডান দিকে এখনো দিতে পারি নাই। তাই আমাদেরকে শুধু পটাশিয়াম তো দেওয়া যাবে না, পটাশিয়াম সালফেট দিতে হবে। পটাশিয়াম সালফেট দিতে গিয়ে একটা ঝামেলা হয়ে যাচ্ছে, বাম পক্ষে পটাশিয়াম ছিল একটা আর ডান পক্ষে পটাশিয়াম হয়ে গেছে কয়টা, 2টা। তাহলে আমাদের এখানে একটা হাফ দিয়ে দিতে হবে। ওকে, দিলে কিন্তু আগে যে সমতাটা ছিল সেটা নষ্ট হইল না। ওকে, আচ্ছা, এরপর পানি যেটা ছিল 4 অণু পানি, সেটা 4 অণু পানি দিতে হবে। এই হচ্ছে দর্শকায়ন সহ সমতাকরণ। তুমি চাইলে পুরো সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে দিতে পারো, পুরো সমীকরণটাকে 2 দিয়ে গুণ করতে পারো। আর আমার পরামর্শ হচ্ছে, যদি কেউ মনে করো দর্শকায়ন অ্যাড করতে গিয়ে ভুল হচ্ছে, তাহলে তুমি এইটাই রেখে দিবা,
সমতাকরণ সমীকরণ হিসেবে। এখন দেখো তুমি যে দর্শকায়ন অ্যাড করলা, অর্থাৎ তোমাকে বলা হয়েছিল এখানকার সমতা যাতে নষ্ট না হয়, তুমি চেষ্টা করেছো এখানকার সমতা নষ্ট না করতে, তাই না? এবার তুমি নতুন করে যেগুলো অ্যাড করলা লাইক দর্শকায়ন, এটার বাম দিকের দর্শকায়ন সংখ্যা আর ডান দিকের দর্শকায়ন সংখ্যা সেম হয় কিনা তুমি একটু চেক করতে পারো। কিভাবে চেক করতে পারো দেখো ভালো করে, সেটা হচ্ছে সালফেট এইখানে আছে 5টা সালফেট আছে, এখানে আছে 4টা 9টা, ডান পক্ষে কয়টা দেখো 3 আর 2.5, তাহলে বলো কত হয়? 3কে 2.5 দিয়ে গুণ করলে কত হয় বলো দ্রুত? 3 দুগুণা 6 আর 7 7.5, আর এইখানকার হাফ সালফেট, তাহলে কত হলো 8, আর এই দেখো 9। বাম পক্ষে পটাশিয়াম একটা, ডান পক্ষে পটাশিয়াম একটা। বলো এইবার সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানো, দ্রুত জানো, সবাই ক্লিয়ার কিনা আমাকে দ্রুত জানো। ওকে, তোমাদের জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে আয়ন ইলেকট্রনিক পদ্ধতিতে সমতাকরণ করা হয় সেটা তোমাদেরকে আমরা পুরোটা ধাপ সহ দেখালাম। পরীক্ষায় ধাপ কথাগুলো লেখার দরকার নাই, পঞ্চম ধাপও লেখার দরকার নাই, কিন্তু তুমি এইভাবে পরীক্ষা হলে এটা মেনটেন করবা, এভাবে মেনটেন করবা, আমি যেটা দেখালাম তোমাকে। হ্যাঁ, এই যে এইভাবে তুমি এটা মেনটেন করবা, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এইভাবে তুমি পরীক্ষার খাতায় লিখবা। নিশ্চয়ই সবাই বুঝে গেছো পরীক্ষার খাতায় কিভাবে লিখবা। আমি একটা ডিটেল দেখালাম, এবার আমি তোমাদেরকে শর্টকাট দেখাবো। দেখো এই দেখো, ধরো বিক্রিয়া, তাই না? বলছে প্রশ্নটা কি, বিক্রিয়াটি পূর্ণ করো সমতাকরণ করো। একদম সহজ, 10 সেকেন্ডে পারবা, 10 সেকেন্ডে পারবা। দেখো ভালো করে খেয়াল করো, তুমি দর্শকগণ বাদ দিয়ে লিখবা। এই দেখো আয়রন 2+ প্রথমে লিখবা, এবার হচ্ছে MnO4-, এটা হচ্ছে H+, ঠিক আছে? তাহলে ওই পারে কি হবে? ওই পারে কি হবে? এমনও বিক্রিয়া দিতে পারে যেটা তোমাকে পূর্ণ করতে হইতে পারে। ওই পারে কি হবে? ওই পারে হবে দেখো Fe2+ হয়ে যাবে 3+, আর Mn4 এটা হয়ে যাবে Mn2+, আর এটা হয়ে যাবে H2। মজার ব্যাপার বলো, এর তুল্য সংখ্যা কত? আয়রনের তুল্য সংখ্যা কত কে বলতে পারে? 1। যদি কোনো কারণে ভুলে যাও আয়রনের তুল্য সংখ্যা কত, টেনশনের কারণ নাই, যে +2 থেকে +3 হচ্ছে, পরিবর্তন কত? 1। তাহলে +2 থেকে +3 হচ্ছে, পরিবর্তন যেহেতু 1, তার মানে এখানে 1 গুণ করবা, এখানে 1 গুণ করবা। নিশ্চয়ই বুঝতে পারছো? হ্যাঁ, এইবার দেখো এই ম্যাঙ্গানিজ, দেখো এটা +7 থেকে +2 হয়েছে, পরিবর্তন কত? 5। পরিবর্তন কত? 5। তাহলে তুল্য সংখ্যা কত? 5। মনে রাখবা এর তুল্য সংখ্যা, দ্যাট মিন্স বিজারকের তুল্য সংখ্যা জারকের সাথে গুণ করবা, আর জারকের তুল্য সংখ্যা বিজারকের সাথে গুণ করবা। তাহলে বিজারকের তুল্য সংখ্যা জারকের সাথে গুণ করব, তাহলে কত গুণ করব? এর তুল্য সংখ্যা 1, তাই এখানে 1 গুণ করব। এর তুল্য সংখ্যা 5, তাই আমি এখানে 5 গুণ করব। এখানেও 5, ডান পক্ষেও 5। এবার চিন্তা করো খুব ভালো করে, যে অলরেডি এর তুল্য সংখ্যা 1, তাই জারকের সাথে 1 গুণ করেছি, এর তুল্য সংখ্যা 5, তাই বিজারকের সাথে 5 গুণ করেছি। এবার আমাদের একটাই কাজ, কি কাজ? হাইড্রোজেন অক্সিজেন সমতাকরণ করা। কিভাবে সমতাকরণ করব? দেখো তো বাম পক্ষে কয়টা অক্সিজেন আছে? 4টা। তাহলে পানির সামনে কত দিব? 4 দিব। ডান পক্ষে যেহেতু 4টা পানি দিলাম, তাহলে বাম পক্ষে 8টা H+ দিব। সমতাকরণ ডান, 10 সেকেন্ডেই সলভ। বলো এটা ক্লিয়ার কিনা? ওকে, আমি তোমাদের এবার এই শর্টকাট নিয়মেই পূর্ণ করতে পারবা এমন কিছু বিক্রিয়া হোমওয়ার্ক দিব আজকে, যেটা তোমরা করবা। আগামী ক্লাসে আমরা ওই বিক্রিয়াগুলো সলভ করে দিব, এবং আয়োডিমিতি পড়িয়ে অঙ্ক শুরু করবো, এবং বাকি বিক্রিয়াগুলো সলভ করে দেবো। ঠিক আছে? আমি এখন এই বিক্রিয়াটা সলভ করে দিতে চাই তোমাদেরকে। এই বিক্রিয়াটা একটা সলভ করে দিতে চাই। দেখো ভালো করে, এইখানে দেখো তো প্রাথমিক উপায় কি? MnO4-। আচ্ছা, তুমি চাইলে এইখানে S2- রেখে দিতে পারো, অথবা দেখো এটা কিন্তু তোমাকে যে জারক বিজারক দাগিয়ে দিয়েছি এর মধ্যে কমন পড়ে নাই, তারপর তুমি পারবা ইনশাল্লাহ। এই দেখো H2S, তাহলে S2- লিখেছি, আমরা চাইলে H2S হলেও হবে। ওকে, আচ্ছা, এরপর H+, ওই পারে কি হবে? দেখো Mn2+ প্লাস হচ্ছে S2, কে বলতে পারে? S2- ওই পারে গিয়ে কি হবে? বলো কি হবে, দ্রুত বলো। সালফার হবে, দেখো S হবে। আর H+ তো সব সময় কি হয়? পানি হয়, আমরা জানি সবাই। তাহলে এখন বুদ্ধি খাটাও, কে বলবে এর তুল্য সংখ্যা কত? সবাই কমেন্ট করো দেখি, এর তুল্য সংখ্যা কত? দ্রুত কমেন্ট করো। 5। তাহলে এর তুল্য সংখ্যা 5, এইখানে 5 গুণ হবে, এইখানেও 5 গুণ হবে। তাহলে সালফাইডের তুল্য সংখ্যা কত? সালফাইডের 2। কিভাবে বুঝলাম 2? -2 থেকে 0 হয়েছে, পরিবর্তন 2। তাহলে এর তুল্য সংখ্যা যেহেতু 2, আমরা এখানেও 2 গুণ করব, এখানেও 2 গুণ করব। এবার আমাদের কাজ কি? হাইড্রোজেন অক্সিজেন সমতাকরণ করা। দেখো এইখানে অক্সিজেন হচ্ছে কতটি অক্সিজেন কে বলতে পারে? 4টা। আচ্ছা, 4টা না, প্রকৃতপক্ষে 8টা।
তাই আমরা এখানে 8 দিব, আর এখানে 8 দিলে মাস্ট বি এখানে তার দ্বিগুণ দিব 16। এই দেখো আমাদের সমতাকরণ ডান। এই দেখো সমতাকরণ ডান। সবাই কি বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা দেখো ভালো করে বুঝি। এখানে তোমাদেরকে আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে হ্যাঁ বলতে চাই, যদি তুমি এইখানে H2S নিতা আগে থেকেই, তখন এখানে তোমাকে 5 দিতে হতো সমতাকরণের প্রয়োজনে। এর তুল্য সংখ্যা যেহেতু 5, এখানে 5 দিতে হতো। তখন এখানে কি হতো দেখো, অলরেডি তুমি কিন্তু 10টা হাইড্রোজেন ব্যবহার করে ফেলছো, তখন তুমি এইখানে 16 না দিয়ে তখন তুমি এখানে দিতে কত 6। এই বিষয়টা কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ 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 হ্যাঁ। ধরো আমরা বিক্রিয়ায় যখন লিখছিলাম তখন এটা এরকম লিখেছিলাম S2 মাইনাস আর হচ্ছে H+, তখন এখানে 16 ছিল, এখানে 5 ছিল। এখন ধরা যাক কেউ যেহেতু মাধ্যম রূপে H+ থাকে, তাই এটাকে S2 মাইনাস না লিখে H2S লিখলো। তখন H2S যখন লিখলো তখন এর সামনে অলরেডি এর তুল্য সংখ্যা 5 গুণ করতে বাধ্য হয়েছি আমরা। এর তুল্য সংখ্যা 5 যখন গুণ করেছি তখন অলরেডি আমি এখানে কয়টা হাইড্রোজেন অ্যাড করেছি বলো তো? 10টা। তখন আমি কি এখানে 16 রাখবো নাকি আমি এটা মুছে 6 রাখবো? বিষয়টা এরকম, ক্লিয়ার? মানে আমি যদি H2S রাখি, মানে H2 মাইনাস যদি আমি না বসাই, তো সেক্ষেত্রে তো আমার সালফারের জারণ সংখ্যা লাগবেই। MnO4 মাইনাস কে, তো এখানে তো আমাদের ঝামেলা নেই কোনো। H2S এও তো সালফার -2 না, ওই পারে গিয়ে তো 0ই হচ্ছে, তাহলে তো কোনো ঝামেলাই নেই। ওকে, আচ্ছা চলে যাই পরবর্তী বিক্রিয়ায়। এই বিক্রিয়াগুলো নিজেরা হোমওয়ার্ক করবা। আমি আগামী দিন এই বিক্রিয়াগুলো সলভ করে দিয়ে তারপর অঙ্ক শুরু করব। এই দেখো এই 4টা বিক্রিয়া, আমি 6টার মধ্যে 2টা করে দিলাম, বাকিগুলো তোমরা এভাবে ট্রাই করবা। এটা একটা 3 নাম্বার নাকি আজকে 4, নাকি আমরা এই 4 নাম্বার, নাকি আজকে আমরা আরও 2-1টা করে দিব বলো, নাকি নিজেরা করবা? আমরা চাইবো আগামী সপ্তাহে তোমাদের আরও একটা ক্লাস নিতে, ঠিক আছে? এভাবে চলতে থাকবে। এই দেখো 5 নাম্বারটা, আর এই দেখো 6 নাম্বারটা। তোমরা বললে আমরা হোমওয়ার্ক দিব, আর বললে আরও একটা মতো করে দিতে পারি। তোমরা যেটা চাও বলো, দ্রুত বলো। আচ্ছা নিজেরা করো, এরপর আমরা অঙ্ক শুরু করব। 3 নাম্বারটা এইটা মানে করে দিব নাকি দেখতে চেয়েছো? তো তাহলে আজকে থাক এই পর্যন্তই। সবাই বাসায় প্র্যাকটিস করো। আমি নিয়ম তো শিখিয়ে দিয়েছি খুব ভালো করে, 2টা উদাহরণও দিয়েছি, আর 4টা হোমওয়ার্ক দিয়েছি। এই 6টা বিক্রিয়া পড়লেই, তার সাথে আয়োডোমিতি পড়লেই আমাদের পুরা জারণ বিজারণ পড়াটাই হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা অঙ্ক করে পুরোটা শেষ করে দিব। ভালো থাকি সবাই, তোমাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ।